সো সারফেস কেমিস্ট্রির সেকেন্ড ক্লাস। এখানে আমরা যে যে টপিক গুলো করবো আজকে মোটামুটি একটা ব্রিফ দিয়ে দিই। এনজাইম ক্যাটালিসিস। ক্যাটালিসিস মানে অ্যাকচুয়ালি অনুঘটন এসব জিনিসগুলো দেখবো। বিভিন্ন অনুঘটকের প্রকারভেদ দেখবো, তাদের কাজ দেখবো। ক্যাটালিসিস কি, এখানে বিভিন্ন জিনিসের ডেফিনেশন দেখতে হবে, সংজ্ঞা কিছু কিছু, ক্লাসিফিকেশন, মানে এনজাইম কত রকম ভাবে ভাগ করা যায়, তাদের ডিসকাশন, তারপর স্পেসিফিকেশন, এনজাইম কতটা স্পেসিফিক্যালি কাজ করে, সেসবগুলো। ঠিক আছে, এক এক করে শুরু করি। ফার্স্ট হচ্ছে অনুঘটক বা এনজাইম কি। অনুঘটক বা এনজাইম কি? অনুঘটক সেই সমস্ত পদার্থকেই বলে যারা থাকলে যাদের উপস্থিতিতে রিঅ্যাকশনের স্পিড বাড়ে, অর্থাৎ রেট বাড়ে। স্পিড অফ রিঅ্যাকশন ইনক্রিজ হয় যাদের উপস্থিতিতে, এবং এরা বিক্রিয়ার শেষে এদের মাস এবং এদের কেমিক্যাল কম্পোজিশন, মানে এদের ভর, মাস অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত থাকে। হ্যাঁ, এগুলো আনচেঞ্জড, এগুলো কোনো চেঞ্জ হয় না। এটাই হচ্ছে অনুঘটক বা ক্যাটালিস্ট। এবং অনুঘটকের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ যে বৃদ্ধি পায়, এই ঘটনাটাকেই বলা হয়, এই এফেক্টটাকেই বলা হয় অনুঘটন বা অনুঘটকের ইংরেজিতে এনজাইম লিখেছি, ক্যাটালিস্ট। যদি এনজাইম এক প্রকার ক্যাটালিস্ট, এটাকে বলবো ক্যাটালিসিস। ওকে, যেমন একটা এক্সাম্পল ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে KClO3 কে হিট করলে 2KClO3 থেকে 2KCl প্লাস 3O2 অক্সিজেন তৈরির বিক্রিয়া। এখানে MnO2 হচ্ছে একটা অনুঘটক হিসেবে কাজ করে। বিক্রিয়ার শুরুতে MnO2 এরকম থাকবে, শেষেও এরকম MnO2 থাকবে। একটা উদাহরণ। এবং বায়োলজিক্যাল সিস্টেমে মোস্ট অফ দ্য রিঅ্যাকশন এনজাইম দিয়ে হয়, এনজাইম সেখানে ক্যাটালিস্টের কাজ করে। এই রিলেটেড আরো কিছু টার্ম আমাদের জানতে হবে অনুঘটক রিলেটেড। সেটা হচ্ছে বাধক বা মন্দক বা ইনহিবিটর। ইনহিবিট করা মানে কিন্তু থামিয়ে দেওয়া, ইংরেজিতে ইনহিবিশন মানে হচ্ছে কোনো কিছু থামিয়ে দেওয়া। এর কাজ হচ্ছে ক্যাটালিস্টের উল্টো। এ কি করবে? স্পিড অফ রিঅ্যাকশন কমিয়ে দেবে। যেমন H2O2 ডিকম্পোজ করে H2O প্লাস O2 হয়। কিন্তু যদি কোথাও আমি H2O2 ইউজ করতে যাই, তাহলে আমি চাইবো সেটা যেন ডিকম্পোজ হয়ে না যায়, এটা যাতে না হয় আমি চাইবো, অর্থাৎ এই রেটটা স্লো হয়ে যায়, আমি সেটা চাইবো। আমি যদি কোথাও H2O2 ইউজ করতে চাই, আমি চাইবো যে এ যেন ডিকম্পোজ হয়ে এটা না হয়ে যায়। তাই আমি এমন কিছু যোগ করব যে এই রিঅ্যাকশনের স্পিডকে কমিয়ে দেবে। সে হচ্ছে H3PO4। অর্থাৎ এই রিঅ্যাকশনের ক্ষেত্রে H3PO4 এই বিক্রিয়ার হারকে কমিয়ে দিচ্ছে। তো এই বিক্রিয়া H3PO4 হচ্ছে একটা ইনহিবিটর। নেক্সট হচ্ছে উদ্দীপক, প্রোমোটার। এরা
নট ক্যাটালিস্ট, এরা কিন্তু অনুঘটক নয়, বাট এরা কি করে, এদেরকে যদি অনুঘটকের সঙ্গে যোগ করা হয় তাহলে অনুঘটকের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়, বাট ইনক্রিজেস অ্যাক্টিভিটি অফ ক্যাটালিস্ট, ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি বা সক্রিয়তাকে বাড়িয়ে দেয়। এটা হচ্ছে উদ্দীপক। যেমন হেবার প্রসেসে, হেবারকে নিয়ে একটা বেশ সুন্দর গল্প আছে, কখনো বলবো পারলে, সময় থাকলে। তো এই হেবার, এই প্রসেসে কি হয়, নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হয়, এখানে আয়রন হচ্ছে অনুঘটক হিসেবে কাজ করে, এবং এখানে এই রিয়াকশনে মলিবডেনাম এ হচ্ছে উদ্দীপকের কাজ করে, অর্থাৎ মলিবডেনাম এই আয়রনের যে অনুঘটন ক্রিয়া ক্যাটালিসিস সেটাকে বাড়িয়ে দেয়। লাস্ট টার্ম হচ্ছে উদ্দীপক মানে অনুঘটকের কার্যকারিতা বাড়িয়ে দেয়, তাহলে তার উল্টোটা হচ্ছে অনুঘটক বিষ বা পয়জন, এর কাজ ঠিক উল্টোটা, এরা ক্যাটালিস্ট নয়, নট ক্যাটালিস্ট, বাট ডিক্রিজ অ্যাক্টিভিটি অফ ক্যাটালিস্ট। ধরো কোনো একটা রিয়াকশনের একটা ক্যাটালিস্ট দিলাম, সেই রিয়াকশনের স্পিড অনেক বাড়িয়ে দিচ্ছে, অনেক বাড়িয়ে দিচ্ছে, আমি চাইছি না যে অতটাও স্পিড বাড়াক, আমি চাইছি বাড়াক তবে অতটা না, কম। তো সেক্ষেত্রে আমি অনুঘটক দেবো, দিয়ে তার সঙ্গে একটা অনুঘটক বিষ দিয়ে দেবো। ওকে, এই হেবার প্রসেসেই কখনো কখনো অ্যামোনিয়া যোগ করা হয়, না অ্যামোনিয়া না, অ্যামোনিয়া তো তৈরি হয়, H2S যুক্ত করা হয়, এটা মাঝে মাঝে যুক্ত করা হয় স্পিডটাকে অনুঘটকের কার্যকারিতাকে কমানোর জন্য, তো সেটা হচ্ছে অনুঘটক বিষ। তো অনুঘটক সম্পর্কে আমরা বেশ কিছু জিনিস শিখলাম, এবার আমরা দেখব অনুঘটকের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাটালিস্ট। এক, এরা কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এরকম প্রশ্ন মাঝে মাঝে দেখা যায় এমসিকিউতে, যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট এনজাইম, এনজাইম নিয়ে নিম্নলিখিত কোন স্টেটমেন্টটা কারেক্ট। ওকে, তো সেখানে এরকম বিভিন্ন স্টেটমেন্ট তুলে দিতে পারে। এক হচ্ছে এটা পার্টিসিপেট ইন রিয়াকশন, এটা কিন্তু রিয়াকশনে পার্টিসিপেট করে, মানে মনে হতে পারে বিক্রিয়া শুরুতে এবং শেষে অপরিবর্তিত থাকছে মানে বোধহয় রিয়াকশনে পার্টিসিপেট করে না, তা নয়, রিয়াকশনে পার্টিসিপেট করে, বাট মাস অ্যান্ড কম্পোজিশন, মানে এর যে ভর এবং কম্পোজিশন রিমেইন আনচেঞ্জড আফটার রিয়াকশন, বিক্রিয়ার পর এদের ভর এবং কম্পোজিশন অপরিবর্তিত থাকে। রিকোয়ার্ড ইন ভেরি স্মল অ্যামাউন্ট, খুব কম অ্যামাউন্টেরই দরকার হয় কোন একটা রিয়াকশনের ক্ষেত্রে এই ক্যাটালিস্ট, কারণ রিয়াকশনের শেষে তো আবার সেটা তৈরি হচ্ছে, সেটা আবার অন্য একটা রিয়াকশনে ইউজ হবে, মানে এ প্লাস বি থেকে যে এ প্লাস বি, বি হচ্ছে ক্যাটালিস্ট, সেখান থেকে সি তৈরি হবে প্রোডাক্ট, প্লাস আবার বি ক্যাটালিস্ট তৈরি হবে, আর একটা এ যখন বিক্রিয়া করে সি তৈরি হতে যাবে তখন এই বিটা এসে আবার এই রিয়াকশনে ক্যাটালিস্টের কাজ করবে, অর্থাৎ এই বি এর পরিমাণ খুব অল্প নিলেই হবে ক্যাটালিস্টের পরিমাণ। 3, it do not start a reaction, এরা বিক্রিয়া শুরু করে না, মানে কোন একটা রিয়াকশন হয়তো শুরু হচ্ছে না, এ থেকে বি, আমি চাইছি রিয়াকশনটা হোক, না ধরো এক্স প্লাস এ, এক্স এর সঙ্গে এ মেশালে বি তৈরি হবে, কিন্তু এক্স এর সঙ্গে এ মেশালে আমি দেখলাম যে বিক্রিয়া হচ্ছে না, কোনো কারণে হচ্ছে না। যদি একটা বিক্রিয়া না হয় তাহলে ক্যাটালিস্ট দিলে যে হয়ে যাবে এরকম না, অর্থাৎ ক্যাটালিস্ট কিন্তু বিক্রিয়া শুরু করতে সাহায্য করে না, বিক্রিয়া চলছে তার রেটটাকে বাড়িয়ে দেয় জাস্ট, কোনো বিক্রিয়া শুরু হচ্ছে না কোনো কারণে, ক্যাটালিস্ট দিলে শুরু হয়ে যাবে এমন নয়। নেক্সট, এ থেকে বি তৈরি হচ্ছে, এটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন, অন্যদিকে বি থেকে তৈরি হওয়াটা ব্যাকওয়ার্ড রিয়াকশন, ফরওয়ার্ড রিয়াকশনের রেট হচ্ছে আর এফ, ব্যাকওয়ার্ড রিয়াকশনের হচ্ছে আর পি। ক্যাটালিস্ট দিলে আফটার অ্যাডিং ক্যাটালিস্ট আর এফ ফরওয়ার্ড রিয়াকশনের রেট যেমন বাড়বে,
আর বি ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটও তেমন বাড়বে। তাই কে ইকুইলিব্রিয়াম, কে মানে আর এফ বাই আর বি, এটাও যদি বাড়ে এটাও যদি বাড়ে তাহলে ওভারঅল কিন্তু কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কিন্তু কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের চেঞ্জ হয় না, অর্থাৎ ক্যাটালিস্ট ফরওয়ার্ড রিয়াকশন এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনকে ইকুয়ালি এফেক্ট করে। বেশ, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট is not affected by catalyst, আমরা দেখলাম by catalyst। 6th point, it is specific। তার মানে কি, এ থেকে বি রিয়াকশনের জন্য যদি এক্স ক্যাটালিস্ট ইউজ হয়, তাহলে আমি এ থেকে বি না করে আমি যদি এক্স থেকে ওয়াই করতে যাই, সেখানে এক্স ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে এমন কোনো কথা নেই। এক্স না, ধরো এখানে জেড থেকে ওয়াই, এখানে এক্স ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে এমন কোনো কথা নেই। ক্যাটালিস্টের কাজ সবসময় স্পেসিফিক। হ্যাঁ, আমাদের বডিতে অনেক এনজাইম আছে, প্রত্যেকের কাজ স্পেসিফিক, যে সে সেই কাজটাই করবে, অন্য কোনো কাজে ইন্টারফেয়ার করবে না, কিছু না। হলো। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন, এনজাইমকে কত রকম ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে হোমোজিনিয়াস বা সমশক্ত অনুঘটন, একটা হচ্ছে হেটেরোজিনিয়াস। হোমোজিনিয়াস ক্যাটালিসিস তাদেরই বলবো যদি রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্ট, ক্যাটালিস্ট অল ইন সেম ফেজ, একই দশায় থাকে, মানে হয় তিনটেই সলিড, না হয় তিনটেই লিকুইড, না হয় তিনটেই গ্যাস, এরকম। হেটেরোজিনিয়াস হচ্ছে ডিফারেন্ট ফেজ, অন্যান্য ফেজে যদি থাকে। ধরো এ গ্যাস প্লাস বি গ্যাস, এখান থেকে সি গ্যাস তৈরি হচ্ছে, এখানে ক্যাটালিস্ট হিসেবে এক্স গ্যাস আমি ইউজ করছি, তাহলে সবার ফেজ একই, তাই এটা একটা হোমোজিনিয়াস ক্যাটালিসিস। অন্যদিকে ধরো এ গ্যাস প্লাস বি গ্যাস থেকে সি গ্যাস তৈরি হচ্ছে, আমি ক্যাটালিস্ট ইউজ করছি থিটা এস, মানে সলিড, তাহলে এরা গ্যাস, ক্যাটালিস্ট সলিড, তাহলে এটা হোমোজিনিয়াস হলো না, হেটেরোজিনিয়াস ক্যাটালিস্ট হয়। যেমন হেবার প্রসেস আমরা পড়লাম, N2 প্লাস H2 থেকে অ্যামোনিয়া, তো এক্ষেত্রে নাইট্রোজেন তো গ্যাস, হাইড্রোজেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, কিন্তু ক্যাটালিস্ট কি ইউজ করলাম, আয়রন, আয়রন তো সলিড, তাহলে এখানে আয়রন একটা হেটেরোজিনিয়াস ক্যাটালিস্ট। বেশ, ক্যাটালিস্টের ক্ষেত্রে একটা মেকানিজম আছে, পড়েছিস বোধহয় বায়োলজিতে, কেমিস্ট্রি না, বলে রাখতো, এটা হচ্ছে লক অ্যান্ড কি মেকানিজম। পড়েছিস এটা, তালা চাবি ক্রিয়া No, no, অনুঘটকের ক্ষেত্রে, বায়োলজি no. পড়বি। অনুঘটক সম্পর্কে নেক্সট জিনিসটা জানার, সেটা হচ্ছে অনুঘটকের সক্রিয়তা এবং অনুঘটকের সুনির্দিষ্টতা। সক্রিয়তা কি দেখা যাক, একটা সংজ্ঞা আছে, বেশ লিখি সংজ্ঞাটা, বোঝার চেষ্টা কর। একক সময়ে একক ভরের কোনো অনুঘটকের উপস্থিতিতে, একক সময়ে একক ভরের কোনো অনুঘটকের উপস্থিতিতে যত মোল বিক্রিয়ক বিক্রিয়া সাধনে সমর্থ হয়, তাকে ওই অনুঘটকের সক্রিয়তা বলে।
মানে ধরো এক্স মোল এ, এখান থেকে বি তৈরি হচ্ছে, আমি 1 গ্রাম ক্যাটালিস্ট নিয়েছি, হ্যাঁ, অর্থাৎ একক পরিমাণ ক্যাটালিস্ট, সেখান থেকে সে যদি এক্স মোল এ থেকে বি তে কনভার্সন করে একক সময়ে, তাহলে আমি বলবো এই এখানকার এর সক্রিয়তা, এই ক্যাটালিস্টের সক্রিয়তা হচ্ছে এক্স। তার একক কি হবে? এক্স মোল মানে কত মোল পার একক সময় এবং একক ভরের, মানে গ্রাম সেকেন্ড, মানে মোল গ্রাম ইনভার্স সেকেন্ড ইনভার্স। এই হচ্ছে অনুঘটকের সক্রিয়তা। অনুঘটকের সুনির্দিষ্টতা হচ্ছে একটা অনুঘটক নির্দিষ্ট একটা মেকানিজম, অনুঘটক একটা নির্দিষ্ট মেকানিজমে একটা নির্দিষ্ট পথ, একটা নির্দিষ্ট পথে একটা বিক্রিয়াকে চালনা করে, সেই পথটা একটা ক্যাটালিস্টের ক্ষেত্রে ফিক্সড। এক্স ক্যাটালিস্ট যেভাবে যে পথে বা যে মেকানিজমে একটা বিক্রিয়াকে চালিয়ে নিয়ে যাবে, ওয়াই ক্যাটালিস্ট তার পথ কিন্তু অন্যরকম হবে। এটাই হচ্ছে অনুঘটকের সুনির্দিষ্টতা। ওকে, এবার অনুঘটকের সব থেকে ভালো এক্সাম্পল আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে। ক্যাটালিস্ট ইন biological system, বায়োলজিক্যাল সিস্টেমে ক্যাটালিস্ট আমরা আগেই বললাম তিনি হচ্ছেন এনজাইম। এনজাইম গুলো আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে ক্যাটালিস্টের কাজ করে, অর্থাৎ বায়োলজিক্যাল রিঅ্যাকশনের স্পিডকে বাড়িয়ে দেয়। তো এনজাইমেরও ঠিক একই রকম ভাবে এরকম বৈশিষ্ট্য আছে, ফিচার্স, যেরকম ক্যাটালিস্টের বৈশিষ্ট্য সেরকমই মোরলেস এনজাইমের ফিচার। কিছু এক্সট্রা জিনিস এর ক্ষেত্রে, এটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার। বায়োলজিক্যাল সিস্টেমে হয়তো তার একটু কিছু স্পেসিফিকেশন থাকবে। অপটিমাম টেম্পারেচার কি? একটা নির্দিষ্ট টেম্পারেচারে at a certain temperature, ধরো এ থেকে বি বিক্রিয়া হচ্ছে, এখানে আমার একটা এনজাইম কাজ করছে, এনজাইম তো বিক্রিয়ার স্পিড বাড়াচ্ছে, যে টেম্পারেচারে এই স্পিডটা ম্যাক্সিমাম হবে, at a certain temperature when speed of reaction is maximum, then it is optimum temperature. তেমনি অপটিমাম পিএইচ আছে, অপটিমাম পিএইচ এটাও ঠিক একই, যে পিএইচ এ এনজাইমের অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম হয়। ওকে, এনজাইম হচ্ছে সব থেকে ভালোভাবে কাজ করে। আর একটা টার্ম আছে এরকম, কোএনজাইম। কোএনজাইম কি? কোএনজাইম হচ্ছে একটা এনজাইমের অ্যাক্টিভিটিটাকে বাড়ানোর জন্য, আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে অ্যাক্টিভিটি অফ এনজাইম বাড়ানোর জন্য যে জিনিসগুলো ইউজ হয় তাদেরকে কোএনজাইম বলে। এগুলো হয় বিভিন্ন, জেনারেলি বিভিন্ন মেটাল আয়ন হয়, মেটাল আয়ন গুলো কোএনজাইমের কাজ করে, যেমন Na+, Cobalt2+, Cu2+। কোএনজাইম হলো এই এটা যদি আগে না পড়া থাকে তাহলে পড়ে নিস, এনজাইম অ্যাক্টিভিটি, বায়োলজিতে পড়ার কথা ক্লাস 11-এ, এর জন্য লক অ্যান্ড কি মেকানিজম বা বাংলায় তালা চাবি ক্রিয়া। খুব সহজ জিনিস। এটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে? না না, এটুকু বুঝতে পেরেছি। ওকে,
নেক্সট টপিক, এটা অনেকটা বড়, সেটা হচ্ছে পদার্থের কোলয়েডীয় অবস্থা। কোলয়েড আমরা বোধহয় আগে পড়েছি এর আগে, ছোটবেলায়। যাই হোক, সেটাকে ডিটেলসে পড়তে হবে অনেকটা। থমাস গ্রাহাম, এনাকে বলা হয় ফাদার অফ কোলয়েড কেমিস্ট্রি। কোলয়েড হচ্ছে ধরো কালিতে প্রবলেম হচ্ছে। কোলয়েড একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে সাসপেনশন। সাসপেনশন এর বাংলা হচ্ছে প্রলম্বন। যদি একটা সিস্টেমে পার্টিকেলের সাইজ, মানে যে কণা থাকবে সেখানে পার্টিকেল সাইজ যদি 1 থেকে 200 ন্যানোমিটারের মধ্যে হয়, তাহলে সেটাকে জেনারেলি কোলয়েড বলা হয়। আর 200 ন্যানোমিটার থেকে বেশি হলে সেটাকে বলা হয় সাসপেনশন। এটা কোলয়েড কণা তাহলে ছোট, তো 1 থেকে 200 ন্যানোমিটার, এটা ছোট, এরা আকারে বড়, তাই এগুলো জেনারেলি পাস থ্রু ফিল্টার পেপার। ফিল্টার পেপার দিয়ে পাস করেছে, কিন্তু এরা বড়, ডু নট পাস থ্রু ফিল্টার পেপার। ফিল্টার পেপার দিলে সেখান থেকে পাস করে না। কোলয়েডের এক্সাম্পল হচ্ছে মিল্ক, শ্যাম্পু, ফোম। সাসপেনশন মানে হচ্ছে ধরো অয়েল, ওয়াটার, জল, তেল। যাই হোক, ডিটেলসে দেখবো আমরা এগুলো, কোলয়েড নিয়ে আলোচনা আমাদের, ডিটেলসে পড়বো সেটা। বেশ কিছু টার্ম আমাদেরকে জানতে হবে ডিসকাশনে ঢোকার আগে। 1, বিস্তৃত তন্ত্র। হচ্ছে বিস্তৃত তন্ত্র, সেটা দেখা যাক কি আগে। দুটো পদার্থ মিক্স হবে, একটা সাবস্টেন্স একটা সাবস্টেন্স মিক্সড হবে। এটা হতে পারে সলিড বা লিকুইড বা গ্যাস, এটা হতে পারে সলিড বা লিকুইড বা গ্যাস। তো একটা মিডিয়ামের মধ্যে আর একটা মিডিয়াম যদি এরকম মিশে থাকে, তাহলে সেটাকে বিস্তৃত তন্ত্র বলা হয়। এর কয়েকটা টাইপ আছে, যেগুলো আমরা এর আগে মেবি পড়েছি। প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ, মানে একটার সঙ্গে অন্যটা মিক্স হবে। একটা, এটা সলিড লিকুইড গ্যাস যা খুশি হতে পারে, এটাও সলিড লিকুইড গ্যাস যা খুশি। সেই মিক্সিংটাকে বলা হচ্ছে বিস্তৃত তন্ত্র, একটার মধ্যে অন্যটা ছড়িয়ে পড়া। এইভাবে তো দুটো জিনিস মিক্স হলো, একটা দ্রবণ হলো। সেটা 3 টাইপের হতে পারে: প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ, আর প্রলম্বন।
আগে আমরা বললাম প্রলম্বন বা সাসপেনশন, যদিও বললাম আগে, দেখা যাক কোনটা কি। যে স্লাইডটা দেখা যাচ্ছে, প্রকৃত কোলয়েডীয় প্রলম্বন। হ্যাঁ হ্যাঁ হুম। দেখা যাক। খুব সিম্পল পার্থক্য, এগুলো ক্লাস 9-এ থাকে এখন। ক্লাস 9-এ একটা ক্লাস নিচ্ছিলাম, এগুলো বেশ আছে। প্রকৃত দ্রবণ কখন বলবো? যদি বিস্তৃত কণার ব্যাস, মানে যে কণাটা ওর মধ্যে ছড়িয়ে থাকবে তার ব্যাস যদি 0.1 ন্যানোমিটার থেকে কম হয়। 1 থেকে 100, আচ্ছা যদিও আগে আমি 1 থেকে 200 বললাম, ঠিক আছে, এই বইয়ে 100, কোনো কোনো বইয়ে 200 দেওয়া আছে, ঠিক আছে 100ই পড়বি। 1 থেকে 100-এর মধ্যে থাকলে সেটাকে কোলয়েডীয় বলবো, 100-র বেশি হলে সেটাকে প্রলম্বন বলবো। এই যে ফিল্টার কাগজের মধ্যে দিয়ে পাস করেন কিনা, থিতিয়ে পড়ে কিনা, তড়িৎ ধর্ম কেমন, আলোক ধর্ম কেমন, টিন্ডাল এফেক্ট এখানে আমাদের পড়তে হবে। টিন্ডাল এফেক্ট মানে হচ্ছে কোন একটা ধরা যাক অন্ধকার একটা ঘর রয়েছে, তার মধ্যে দিয়ে আমি একটা লেজার লাইট পাস করাচ্ছি। সেই লাইটটা কোন পথ দিয়ে যাচ্ছে, আমি একটা দেওয়ালে লেজার লাইটটা পড়ছে, আমি দেওয়ালে তাকিয়ে বুঝতে পারবো যে লাইটটা এখানে এসে পড়ছে, অন্ধকার ঘর, কিন্তু লাইটটা কোন পথে যাচ্ছে আমি সেটা বুঝতে পারবো না। যদি ঘরটা পুরো ভ্যাকিউম থাকে, অর্থাৎ ধুলোবালি কিছু না থাকে। কিন্তু যদি ঘরটায় ডাস্ট থাকে, ধুলোবালি থাকে, অর্থাৎ ওর মধ্যে যদি কোলয়েড থাকে, কোলয়েড কণার ব্যাস যেরকম যদি সেই রেঞ্জের আমার পার্টিকেল থাকে, এখানে থাকে, হুম তাহলে আলো যাওয়ার সময় এই পার্টিকেল গুলোর গায়ে পড়বে এবং এখান থেকে রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে যাবে, এবং সেই জন্য আমরা কোন পথে আলোটা যাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। প্রত্যেকটা জায়গায় কণাগুলো থেকে রিফ্লেক্ট হয়ে আলো আমাদের চোখে পড়বে, তাই আমরা বুঝতে পারবো যে কোন পথে আমার আলোটা গেল। তো কোলয়েড কণা এটা দেখা যায়, কোলয়েড কণা থাকলেই দেখা যায়। তো এটাকেই বলা হয় টিন্ডেল প্রভাব বা টিন্ডেল এফেক্ট। ব্রাউনীয় গতি, ব্রাউনীয় গতি মানে তো জানি আমরা র্যান্ডম গতি আর কি, কোনো যে কোনো দিকে যে কোনো স্পিডে যে কোনো মোশন, সেটা হচ্ছে যে কোনো গ্যাসের গতিকে ব্রাউনীয় গতি বলা হয়, গ্যাস যেভাবে চলাচল করে। যাই হোক, এই মোটামুটি পার্থক্যগুলো দেখে নিবি। ওকে, নেক্সট হচ্ছে এই যে কোলয়েড আমরা পড়লাম, কোলয়েড তো তার মানে মিশ্রণ, তো দুটো দুটো জিনিসের মিশ্রণ। একটাকে বলা হয়, যে দুটো জিনিস আমি মিক্স করলাম, একটাকে বলবো বিস্তৃত দশা, আর একটাকে বলবো বিস্তার মাধ্যম। বিস্তৃত দশা মানে ওই যে পার্টিকেলের সাইজ বললাম, যে কোলয়েডের ক্ষেত্রে কি 1 থেকে 100 ন্যানোমিটার, তো এই রেঞ্জে যে পার্টিকেল গুলো থাকবে তাদেরকে আমরা বলবো বিস্তৃত দশা, এবং এই পার্টিকেল গুলো যে মাধ্যমে ছড়িয়ে থাকবে সেটাকে আমরা বলবো বিস্তার মাধ্যম। ধরো কিছু ধূলিকণা রয়েছে এই রেঞ্জের, এবং সেটা এখানে বাতাসের মধ্যে আছে, তাহলে এখানে এই বাতাসটা হয়ে গেল বিস্তার মাধ্যম, আর ধূলিকণাগুলো হয়ে গেল বিস্তৃত দশা। এখানে বিস্তৃত দশা ধূলিকণাগুলো সলিড, আর বিস্তার মাধ্যমটা কিন্তু গ্যাস। আমরা বলেছিলাম এই দুটো জিনিস যে কোনো কিছু হতে পারে, এটাও সলিড লিকুইড গ্যাস হতে পারে, এটাও সলিড লিকুইড গ্যাস হতে পারে। তো এই হলো বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম। এবার যদি বিস্তৃত দশা সলিড হয়, বিস্তার মাধ্যম সলিড হয়, তাহলে সেটা এক টাইপের কোলয়েড। এটা সলিড এটা লিকুইড, সেটা এক টাইপের কোলয়েড। এটা সলিড এটা গ্যাস, এটা এক টাইপের কোলয়েড। সিমিলারলি এইভাবে এইগুলো মানে বিভিন্ন ভাবে আমরা মেশাতে পারি, মিশিয়ে বিভিন্ন টাইপের কোলয়েড আমরা পাবো। একটা সলিড মানে বিভিন্ন, এটা সলিড লিকুইড গ্যাস আর কি চেঞ্জ করে করে। তো কোন কোলয়েডের কি নাম, এবার সেটা দেখতে হবে। এই যে বিস্তৃত দশা পড়লাম, বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম, এদের উপর ভিত্তি করে কোলয়েডের শ্রেণীবিন্যাস। কোলয়েডকে কত রকম ভাবে ভাগ করা যায়। বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম যদি দুটোই কঠিন হয়, তাহলে কোলয়েডের নাম কি, এগুলো মুখস্থই করতে হবে, কিছু করার নেই। তো বলা হলো যে প্রশ্ন এলো যে জেল, হ্যাঁ,
জেলের ক্ষেত্রে বিস্তৃত দশা কোনটা আর বিস্তৃত মাধ্যম কোনটা, এর একটা উদাহরণ দাও। উদাহরণ কয়েকটা মনে রাখবি প্রত্যেকটার ক্ষেত্রে, কি কি মিশে কি হয়, এবং তার একটা এক্সাম্পল। এর ক্ষেত্রে এইটা মনে রাখবি, এইটা মিল্ক অফ ম্যাগনেসিয়া, গোল্ড সল, সালফার সল, সিলভার সল, ধোয়া, জেলি, দই। যে এক্সাম্পল গুলো মার্ক করছি এক্সাম্পল হিসেবে শুধু সেগুলোই পড়বি। দুধ, শ্যাম্পু, জলে তেল বা তেলে জল, কুয়াশা, মেঘ, এই যে সাবানের ফেনা, সোডা ওয়াটার। এই জিনিসগুলো, এই যে ইমালশনটা অনেক সময় পরীক্ষায় আসে, যে ইমালশনের ক্ষেত্রে বিস্তৃত দশা কি, বিস্তার মাধ্যম কি, এর একটা উদাহরণ দাও, এরকম। তো এগুলো মুখস্থই করতে হবে জেনারেলি, ঠিক আছে? তো ধরো এরকম একটা সংজ্ঞা আসলো পরীক্ষায়, যে বললো যে সল কি, কারণ আমি বলবো যে যে ধরনের কোলয়েডে, যে এই সল, যে ধরনের কোলয়েডে বিস্তৃত দশা হচ্ছে কঠিন এবং বিস্তার মাধ্যম হচ্ছে তরল, তাকে সল বলে। তার উদাহরণ হচ্ছে রং, মিল্ক অফ ম্যাগনেসিয়া, গোল্ড সল, সিলভার সল, এরকম। তাহলে এইগুলোর সংজ্ঞা আসলে আমরা বলতে পারবো, তাই না? এরোসল কি, এভাবে। তাহলে এই এক টাইপের শ্রেণীবিন্যাস হলো কোলয়েডের, তাই না? আরেক টাইপের শ্রেণীবিন্যাস হয় এই যে বিস্তার মাধ্যম, মানে যে মাধ্যমে সে ছড়িয়ে থাকে, বিস্তার মাধ্যম। আর একটা হচ্ছে বিস্তৃত দশা, বিস্তৃত দশাটা বিস্তার মাধ্যমের মধ্যে ছড়িয়ে থাকে। এদের মধ্যে কতটা ইন্টারাকশন আছে, তার বেসিসে একে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দ্রাবক আকর্ষী কোলয়েড, একটা হচ্ছে দ্রাবক বিকর্ষী কোলয়েড। বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা, এদের মধ্যে যদি আকর্ষণ ভালো থাকে তাহলে সেটাকে বলবো দ্রাবক আকর্ষী, অপোজিটটাকে বলবো দ্রাবক বিকর্ষী। তো এই একটা পার্থক্য দেওয়া আছে এখানে, দেখে নিবি, নিজে পড়লেই বুঝতে পারবি পুরোটা। এটা নিজে পড়ে নিস। আর এতে খুব একটা কিছু নেই। কোলয়েডের তাহলে আমরা দুই টাইপের শ্রেণীবিন্যাস দেখলাম, তাই না? একটা হচ্ছে যে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম কোনটা কেমন, সলিড, লিকুইড, গ্যাস, কোনটা কি, তার বেসিসে। আর একটা দেখলাম যে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের আসক্তি, হ্যাঁ, মানে আকর্ষণ করছে না বিকর্ষণ করছে, তার বেসিসে। ফাইনাল যে ক্লাসিফিকেশনটা, ফাইনাল টাইপ, এই জায়গা থেকে বেশ প্রশ্ন আসে, সেটা হচ্ছে বিস্তৃত দশার প্রকৃতি অনুযায়ী। প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিন্যাস, বিস্তৃত দশার প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিন্যাস। 1 নম্বর হচ্ছে বহু অণু সমন্বিত কোলয়েড। 2 নম্বর হচ্ছে বৃহৎ আণবিক কোলয়েড। 3 নম্বর হচ্ছে সংযোজিত কোলয়েড। এই 3 টাইপ আমাদের জানতে হবে। এবার এই টাইপের যে ক্লাসিফিকেশন, সেটা আমরা বললাম যে বিস্তৃত দশা কেমন তার উপরে। এই ক্ষেত্রে বিস্তৃত দশা কেমন মনে হয়, বহু অনুসমন্বিত। তার মানে এখানকার যে বিস্তৃত দশা, তাতে সেটা কি নিয়ে গঠিত, বহু সংখ্যক ক্ষুদ্র অণুর সমন্বয়ে গঠিত, অণুর সমন্বয়ে গঠিত বহু অনুসমন্বিত কোলয়েড। এবং এই যে কোলয়েড গুলো, এগুলো কিন্তু এই টাইপের, মানে বহু অনুসমন্বিত যে কোলয়েড, সেটা কিন্তু তার প্রকৃতি
এটা হয় দ্রাবক বিকর্ষী টাইপের কলোয়েড হয় এটা অ্যাকচুয়ালি, এটা আমাদেরকে জানতে হবে। এর উদাহরণ কি? S8। S8 হচ্ছে একটা বহু অনুসমন্বিত কলোয়েডের উদাহরণ। 8টা সালফার রয়েছে এখানে। নেক্সট হচ্ছে বৃহৎ আণবিক। এক্ষেত্রে বিস্তৃত দশা কি? এক্ষেত্রে বিস্তৃত দশা হচ্ছে বৃহৎ অণু। আগে কি ছিল? ক্ষুদ্র ক্ষুদ্র অণু যুক্ত হয়ে একটা বৃহৎ আকার গঠিত হচ্ছে, যেমন S8। এখানে অণুটাই বড়। যেমন এর উদাহরণ হচ্ছে স্টার্চ, প্রোটিন, জিলেটিন ইত্যাদি। এবং এদের টাইপ হয়, এরা দ্রাবক আকর্ষী হয়। দ্রাবক আকর্ষী। ফাইনাল হচ্ছে সংযোজিত কলোয়েড। এর অ্যাপ্লিকেশন বা প্রয়োগ খুব বেশি। দেখ, এরা কিভাবে তৈরি হয়? এটা তো বহু সংখ্যক অণু নিয়ে, এরা বৃহৎ অণু নিয়ে। এরা কিভাবে তৈরি হয়? এরা তৈরি হয় দীর্ঘ হাইড্রোকার্বন, বোঝাচ্ছি এটা অনেকটা বোঝার আছে, দীর্ঘ হাইড্রোকার্বন বিশিষ্ট জৈব যৌগের আয়নীয় সংযোজনের ফলে তৈরি হয়। সংযোজনের ফলে তৈরি হয়। কি জিনিস এটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এর আগে এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পল হচ্ছে সাবান বা ডিটারজেন্ট। সাবান ডিটারজেন্ট হচ্ছে এর উদাহরণ। সংযোজিত কলোয়েডটাকে এবার ব্যাখ্যা করি কি জিনিস। এখানে কি থাকে আমি বললাম, লং চেন যে সাবান তোর এক্সাম্পল, সোপ বা ডিটারজেন্ট সেটা নিয়ে কথা বলি। তাহলে এক্সাম্পল ধরি, সাবান বা ডিটারজেন্টে কি থাকে? লং চেন ফ্যাটি অ্যাসিডের সল্ট থাকে। ওকে, তো লং চেন ফ্যাটি অ্যাসিডের যে সল্ট থাকে সেটা এরকম দেখতে হয়। এই যে লং চেন মানে অ্যালকিল চেন আর কি, CH3 CH2 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 এরকম অ্যাসিড হলো। এই OH এটা তো অ্যাসিড, কিন্তু অ্যাসিডের সল্ট থাকে, তার মানে O-K+ এরকম অ্যাসিডের সল্ট। এরকম লং চেন অ্যাসিডের সল্ট থাকে। যেমন এর এক্সাম্পল হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট, সোডিয়াম পামিটেট, সোডিয়াম ওলিয়েট ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এসব থাকে। এর যে অ্যালকিল পার্টটা, এটা হচ্ছে জল বিকর্ষী, আর এই পার্টটা হচ্ছে জল আকর্ষী। কি হয়, এরা যখন একটা সলিউশনে থাকে তখন আমি এটাকে এইভাবে ডিনোট করছি, এরকম এরকম দিয়ে এরকম একটা গোল দিচ্ছি। তার মানে হচ্ছে এই পার্টটুকু হচ্ছে ওই গোলটা, আর এই পাশে হচ্ছে এটা। এটাকে বলা হয় হেড, মাথা। এটাকে বলা হয় টেল, মানে লেজ। এরা যখন এক জায়গায় থাকবে কি হবে, জলের মধ্যে সাপোজ রয়েছে, আশেপাশে জল রয়েছে, এর মধ্যে এ রয়েছে, এই আমি অন্য কালি দিয়ে করি, ধরো এই একটা রয়েছে, আরো এরকম থাকবে। এরা ঠিক এইভাবে থাকবে। কেন এইভাবে থাকবে? কারণ এই হেডটা তো জল আকর্ষণ করে, এই হেড পার্টটুকু জল আকর্ষণ করে, টেল পার্টটা জল বিকর্ষণ করে। তাই টেল পার্টটা ভিতরের দিকে রাখার চেষ্টা করবে, কারণ বাইরে তো জল রয়েছে। তাই জল আকর্ষী পার্টটাও বাইরে রাখতে চাইবে, আর জল বিকর্ষী পার্টটা ভিতরে রাখতে চাইবে। হুম, এই 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 তো এইভাবে ওটা থাকে। তো এটাই হচ্ছে আমার সংযোজিত কোলয়েড। হ্যাঁ, তো এরকম একটা পার্টিকেল সাইজ এরকম তৈরি হলো, এরকম এরকম আরো এরকম তৈরি হলো। তো এরা এইভাবে একটা কোলয়েড তৈরি করে। এবার দ্রবণের একটি নির্দিষ্ট গাঢ়ত্বের উপর, একটা নির্দিষ্ট গাঢ়ত্ব ক্রস করলে তার উপর গিয়ে এই ধরনের
জোটবদ্ধ আয়নের আয়ন না, জোটবদ্ধ সমবায় দেখা যায়। জোটবদ্ধ সমবায় বলতে এরকম জোটবদ্ধ হয়ে থাকা, দ্রবণের গাঢ়ত্ব একটা নির্দিষ্ট গাঢ়ত্বের উপরে গেলেই ওরা এইভাবে জোটবদ্ধ হয়ে থাকে। এই জোটবদ্ধ হয়ে থাকার এটাকেই বলা হয় মিশেল। আমি বলবো যে এটা একটা মিশেল ফর্ম করলো। ওই নির্দিষ্ট গাঢ়ত্বের উপরে গেলে এটা হয়, ওই নির্দিষ্ট গাঢ়ত্বের নিচে কি হবে, এরা এমনি এরকম ঘুরে বেড়াবে, এমনি ঘুরে বেড়াবে। তখন কিন্তু দ্রবণটা একটা প্রকৃত দ্রবণের মতন আচরণ করে, প্রকৃত দ্রবণের মতন আচরণ করে। কিন্তু যখনই এই নির্দিষ্ট গাঢ়ত্বের উপরে যাবে আমার দ্রবণের গাঢ়ত্ব, তখনই মিশেল তৈরি হয়ে যাবে। এবার ওই যে গাঢ়ত্ব, যে গাঢ়ত্বের উপরে গেলে মিশেল তৈরি হয়, সেটাকেই বলা হয় সিএমসি। সিএমসি মানে হচ্ছে বাংলায় হচ্ছে সংকট মিশেলীকরণ গাঢ়ত্ব, ইংরেজিতে ক্রিটিক্যাল মিসেলেশন কনসেন্ট্রেশন। সিএমসি খুব ইম্পর্টেন্ট, ডেফিনেশন সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে মিশেলের সংজ্ঞা কি, মিশেল কি পরীক্ষা আসতে পারে, সিএমসি কি পরীক্ষা আসতে পারে। যেমন একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন তার উপরে গেলে মিশেল গঠিত হয়, সেই কনসেন্ট্রেশনকে কি বলি, সিএমসি। তেমন একটা নির্দিষ্ট টেম্পারেচারের উপরে গেলেও মিশেল গঠিত হয়, মানে ওই টেম্পারেচারের নিচে মিশেল গঠিত হয় না, ওই টেম্পারেচারকে বলা হয় ক্র্যাফট উষ্ণতা। ক্র্যাফট উষ্ণতা। এরপর আমাদের পড়তে হবে যেটা, সেটা হচ্ছে সাবানের পরিষ্কারক ক্রিয়া। ঠিক আছে, আমি সে বহুকাল আগে আমি এর একটা ভিডিও বানিয়েছিলাম, স্লাইড ফ্লাইড বানিয়ে আমি যেটা দিয়ে দেবো, খুব ছোট্ট একটা ভিডিও, ভালো লাগবে। সাবান কিভাবে কাজ করে এই কনসেপ্টের উপরেই বেস করে ওটা। সাবান বা ডিটারজেন্ট কিভাবে আমাদের জামা কাপড় থেকে নোংরাটা দূর করে, এই কনসেপ্ট ইউজ করে, এই মিশেল তৈরির এই কনসেপ্টটা ইউজ করে ব্যাখ্যা করেছিলাম। খুব ছোট্ট একটা ভিডিও আমি তোকে দিয়ে দেবো, দেখে নিস। ঠিক আছে, নিজের ইন্টারেস্টের জন্য দেখিস। আগে আমরা যে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের উপর বেস করে যে বিভিন্ন টাইপের কলোয়েড দেখলাম, তার মধ্যে আমরা একটা দেখেছিলাম বিশেষ টাইপের, সেটা হচ্ছে ইমালশন। ইমালশনের শ্রেণীবিন্যাস দেখতে হবে আমাদের, দুই টাইপের। একটা হচ্ছে জলে তেলে ইমালশন, আর একটা হচ্ছে তেলে জলে ইমালশন। একটা বেশ নাম। জলে তেলে ইমালশন বলতে মানে প্রথমটা থাকবে বেশি, দ্বিতীয়টা থাকবে কম। তাহলে এখানে তেল রয়েছে কম, জল রয়েছে বেশি। উদাহরণ কি এর? উদাহরণ হচ্ছে দুধ, দুধে তো তেলের পরিমাণ কম থাকে, জলের পরিমাণ বেশি থাকে। ক্রিম, বিভিন্ন ক্রিম, তেলে জলে মানে প্রথম জিনিসটা বেশি থাকবে, তেল বেশি থাকবে, জল কম থাকবে। যেমন মাখন, লিভার অয়েল ইত্যাদি। এদের পার্থক্যটা, পার্থক্যটা বই দেখে পড়ে নিস। পার্থক্য জলে তেলে ইমালশন এবং তেলে জলে ইমালশনের পার্থক্য। জাস্ট এই কিসের কিসের মাধ্যমে কোনটা বেশি কোনটা কম আর উদাহরণ দিয়ে দুটো পার্থক্য হয়ে গেল। আচ্ছা বলেই দিই, এখানে বলে দিই, এর ক্ষেত্রে সান্দ্রতা কম, এক্ষেত্রে একটার কম একটার বেশি, মানে এটার কম ওটার বেশি। তড়িৎ পরিবাহিতা, এটার বেশি এটার কম। কেন বলতো, কারণ এটায় জল বেশি তো, তাই না, তাই এর তড়িৎ পরিবাহিতা বেশি আর ওটার তড়িৎ পরিবাহিতা কম। বেশ, এর মধ্যে যদি জল যোগ করে শেক করা হয়, ঝাঁকাই, নো লেয়ার ফর্ম, কোনো নতুন লেয়ার তৈরি হয় না। কারণ এখানে তো অলরেডি জল বেশি, তাহলে জল যোগ করে ঝাঁকালে আর তো লেয়ার তৈরি হবে না।
তেল কম, তো দুধের মধ্যে জল যোগ করে ঝাঁকালে কি হবে, কোনো নতুন লেয়ার তৈরি হবে না। কিন্তু এইখানে তো জল কম, এখানে যদি আমি জল যোগ করি অর্থাৎ জল বাড়িয়ে দিই, দিয়ে যদি ঝাঁকাই, তাহলে জল বেড়ে গেল, তেল তো বেশি ছিল, তার মানে জল এবং তেলের একটা লেয়ার তৈরি হবে, এখানে এখানে লেয়ার তৈরি হবে। এই হচ্ছে পার্থক্য। তো এরকম বলতে পারে যে জলে তেলে ইমালশন আর তেলে জলে ইমালশন। আমাকে একটা পাত্রে দেওয়া রয়েছে, একটা জলে তেলে একটা তেলে জলে, কি করে বুঝবো যে কোনটা কি? আমরা এভাবে করতে পারি যে জল যোগ করে ঝাঁকাবো, যেটায় পৃথক লেয়ার তৈরি হবে সেটা হচ্ছে তেলে জলে, আর পৃথক লেয়ার যেখানে তৈরি হবে না সেটা জলে তেলে। ওকে। হুম। এই যে ইমালশন তো জলে তেলে তেলে জলে হলো, তো ইমালশন এর অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, সেই জন্য আমাদের ইমালশন তৈরি করতে হয়। প্রিপারেশন অফ ইমালশন, ইমালশন তৈরি করব কি করে? ইমালশন তৈরি করার জন্য হুম, এক বিশেষ টাইপের উপাদান ইউজ করা হয়। হুম, ধর এ এবং বি আমি মেশালাম, মিশিয়ে আমি ইমালশন তৈরি করতে যাচ্ছি। এ এবং বি মেশালে সবসময় ইমালশন তৈরি হবে এমন কোনো কথা নেই, কিন্তু এমন কিছু উপাদান থাকে যারা এ বি থেকে এ বি এর ইমালশন দিয়ে দেয়। তারা হচ্ছে, খুব সহজ নাম, ইমালশন কারক বা ইমালসিফাইং এজেন্ট বা ইমালসিফায়ার। তো এরা কি করে, এরা এই যে এ বি ইমালশন তৈরি হলো, সেই ইমালশনের স্থায়িত্বকে বাড়িয়ে দেয়, স্টেবিলিটিকে বাড়িয়ে দেয়। স্টেবিলিটিকে বাড়িয়ে দিলে এখান থেকে আরো সহজে এটা তৈরি হবে। এটা হচ্ছে ইমালশন কারক। এবং ইমালশন কারকের উপস্থিতিতে কোন একটা ইমালশন তৈরি হওয়ার প্রসেসটাকে আমি ইমালসিফিকেশন বলতে পারি। ইমালসিফিকেশন, ইমালশনের প্রেজেন্সে এ বি থেকে অর্থাৎ দুটো পদার্থ থেকে এ এবং বি এদের থেকে ইমালশন তৈরি হওয়াটা ইমালসিফিকেশন। এর অপোজিট প্রসেসটাকে আমি বলতে পারি যে এ বি ইমালশন তৈরি হয়ে রয়েছে, আমি এটাকে ভেঙে এ বি বানাতে চাই, তাহলে ইমালশনের অপোজিট কাজটা। এখানে যদি ইমালশন কারক হয়, হুম, অর্থাৎ ইমালসিফিকেশন হয়, তাহলে এই উল্টোটাকে আমি বলতে পারি ডি ইমালসিফিকেশন। এবারে ইমালশন কারক আমাদের লাগবে কেন, আমাদের ইমালশন তৈরি যে করব, কেন করব আমরা ইমালশন তৈরি? আমি বলি কোথায় কোথায় ইমালশন পাওয়া যায়। যে কোনো ধরনের ক্রিম, ঠান্ডার যে ক্রিম, শীতকালে যে ক্রিম মাখা হয় সেগুলো ইমালশন। দুধ, মাখন, মার্জারিন, এসবগুলো ইমালশন। ঠিক আছে। অনেক সময় ওই লিকুইড ওষুধ, আহ কোন একটা মাছের তেল যেন ওষুধ হিসেবে ইউজ করা হয়, মেবি কড মাছের তেল, সেটাকে ওষুধ হিসেবে ইউজ করা হয়, সেটা একটা ইমালশন। ভিটামিন বি কমপ্লেক্স আমাদের একটা তেলে জলে ইমালশন। এরকম প্রচুর ইমালশন রয়েছে যেগুলো আমাদের তৈরি করতে হয় বিভিন্ন কাজে, সেই জন্য ইমালশন কারক বা ইমালসিফাইং এজেন্ট আমাদের দরকার হয়। লাস্ট টপিক আজকে, পৃষ্ঠতল সক্রিয়ক পদার্থ। কোন একটা তরল ছিল, এর মধ্যে আমি কোন একটা জিনিস তরলের মধ্যে দ্রবীভূত করলাম, করলে কি হলো, ওই তরলের যে পৃষ্ঠ টান ছিল সেটা কমে গেল। তাহলে যে পদার্থটা যোগ করে আমি তরলের পৃষ্ঠটান কমালাম, সেটাকেই বলবো আমি পৃষ্ঠতল সক্রিয়ক পদার্থ বা সারফেস অ্যাক্টিভ এজেন্ট, পৃষ্ঠতল সক্রিয়ক পদার্থ। এই পদার্থ মূলত তিন ধরনের হয়। এটা হচ্ছে ক্যাটায়নিক, অ্যানায়নিক আর নন আয়নিক। দেখা যাক এবার কোনটা কি, এক্সাম্পল একটা দুটো এক্সাম্পল দেখে বসে। ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয়কারক পদার্থের মধ্যে উদাহরণ আগে আমরা যেটা ডিটারজেন্টে পড়লাম, লং চেন ফ্যাটি অ্যাসিডের সল্ট ও মাইনাস কে প্লাস। এখানে এই যে বড় অংশটা এটা অ্যানায়ন, তো এটা অ্যানায়ন, হ্যাঁ। অ্যানায়নিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট। হ্যাঁ, বড় পার্টটা যদি ক্যাটায়ন হতো, সেরকম যদি একটা এক্সাম্পল আমি দিতাম, যেমন একটা এক্সাম্পল আমি দিচ্ছি,
CH3 CH2 হোল 15 হোল 15 মানে এরকম 15টা CH2 পর 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 তার সঙ্গে রয়েছে N pyridine ring কি প্লাস Cl মাইনাস। তাহলে এই টোটালটা এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে ক্যাটায়নিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট। আর নন আয়নিক হচ্ছে যেগুলো আয়নাইজ এরকম হবে না, ক্যাটায়ন আয়ন ফর্মে নেই। তার একটা এক্সাম্পল হচ্ছে অ্যালকিল পলি ইথিলিন। ঠিক আছে, এটা হচ্ছে নন আয়নিক পৃষ্ঠতল সক্রিয় মানে সারফেস অ্যাক্টিভ এজেন্ট। ঠিক আছে, তো এগুলো কয়েকটা এক্সাম্পল একটু দেখে রাখবি। কয়েকটা এক্সাম্পল আমি লিখে দিই। ক্যাটায়নিকের এক্সাম্পলগুলোর নাম মনে রাখবি প্লিজ, কিছু কয়েকটা। একটার নাম হচ্ছে সিটাইল পিরিডিনিয়াম ক্লোরাইড, পিরিডিনিয়াম ক্লোরাইড, যেটা আমি আঁকলাম সেটারই নাম সিটাইল পিরিডিনিয়াম ক্লোরাইড। আরেকটা হচ্ছে সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। ক্যাটায়নিক হলো। অ্যানায়নিকের এক্সাম্পল ওই যেরকম বললাম স্টিয়ারিক অ্যাসিড, পামিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, তার সল্ট। তাহলে আমি এটাকে বলতে পারি সোডিয়াম সল্ট যদি হয় তাহলে সোডিয়াম স্টিয়ারেট, সোডিয়াম পামিটেট, সোডিয়াম ওলিয়েট। স্টিয়ারিক অ্যাসিডের সল্ট সোডিয়াম সল্ট যদি সোডিয়াম স্টিয়ারেট, পামিটিক অ্যাসিডের এটা ওলেইক অ্যাসিডের এটা। এই মোটামুটি পরদিন ওই যে দ্রাবক আকর্ষী দ্রাবক বিকর্ষী কলয়েড সেসব গুলো নিয়ে অনেক কথা বলার আছে পরদিন। কলয়েড চ্যাপ্টারটা নিয়ে অনেকটা ডিসকাশন। নেক্সট দিন কলয়েডটা আই হোপ শেষ হয়ে যাবে, নেক্সট দিন শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাসে কোনো কনফিউশন? না না ওকে। না।